নারীর প্রতি সহিংসতা নতুন বাংলাদেশের পথে অন্তরায় বললেন প্রধান উপদেষ্টা। দেশ অস্থিতিশীল করতে বিপুল অর্থ বিনিয়োগ করছে পতিত সরকার। মহিলাদের উপর যে জঘন্য হামলার খবর আসছে তা গভীরভাবে উদ্বেগজনক। এটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি তার সম্পূর্ণ বিপরীত। নারী বিরোধী যে শক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে তাকে আমরা দেশের সকল মানুষকে সঙ্গে নিয়ে অবশ্যই মোকাবেলা করব। পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে যাচ্ছে। আমাদেরকে এখন ততটাই সতর্ক থাকতে হবে যেন আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে আছি। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য 5 জনকে অদম্য নারী পুরস্কার তুলে দিলেন ডক্টর ইউনূস। বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বিশেষ সম্মাননা। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছে আমি রাইসা জান্নাত এবং আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশের নারী হেনস্থার পেছনে মদত থাকতে পারে উগ্রবাদী গোষ্ঠীর দাবি বিএনপি নেতাদের। হয়রানিতে জড়িতদের ছাড় দেবে না সরকার, হুঁশিয়ারি উপদেষ্টা আসিফের। এবং রমজানে পানির জন্য হাহাকার। রাজধানীর পাইকপাড়ায় 15 দিন ধরে নষ্ট ওয়াসার লাইন। বাসিন্দাদের চরম ভোগান্তি। মেরামতে লাগতে পারে আরো 2 সপ্তাহ। নারীদের প্রতি সহিংসতার যে খবর আসছে তা খুবই উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এটা নতুন বাংলাদেশ গড়ার পথে অন্তরায়। আন্তর্জাতিক নারী দিবসে অদম্য নারী পুরস্কার অনুষ্ঠানে একথা বলেন তিনি। পতিত স্বৈরাচারী সরকার দেশকে অস্থিতিশীল করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে বলেও সতর্ক করেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা 5 জন নারীকে দেয়া অদম্য নারী পুরস্কার তুলে দেন অধ্যাপক ইউনূস। জাতীয় নারী ক্রিকেট দলকে দেয়া হয় বিশেষ সম্মাননা স্মারক। আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানের শুরুতেই শ্রদ্ধা ভরে স্মরণ করা হয় দেশ জাতি গঠনে অবদান রাখা নারীদের। তারা যুক্ত ছিলেন ব্রিটিশ বিরোধী সংগ্রাম, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবে নারীদের বীরত্বগাথা তুলে ধরা হয়। এই অভ্যুত্থানে নারীদের বীরত্বপূর্ণ অংশগ্রহণ বিশ্ববাসীকে করেছে বিস্মিত। নানা চড়াই উতরাই পেরিয়ে জীবন যুদ্ধে জয়ী নারীদের পুরস্কার তুলে দেওয়া হয় অনুষ্ঠানে। বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা 5 নারীকে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পাশাপাশি বাংলাদেশ নারী ক্রিকেট দলকে দেয়া হয় বিশেষ সম্মাননা স্মারক। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নারী বিরোধী যে শক্তি মাথা চাড়া দিয়ে উঠছে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিরোধ করবে সরকার। সম্প্রতি নারীদের প্রতি সহিংসতার খবর গভীর উদ্বেগের জানিয়ে তিনি বলেন, এটা নতুন বাংলাদেশ গড়ার অন্তরায়। প্রতি মহিলাদের উপর যে জঘন্য হামলার খবর আসছে তা গভীরভাবে উদ্বেগজনক। এটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি তার সম্পূর্ণ বিপরীত। নারী বিরোধী যে শক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে তাকে আমরা দেশের সকল মানুষকে সঙ্গে নিয়ে অবশ্যই মোকাবেলা করব। বৈষম্যহীন সুন্দর বাংলাদেশ গড়তে হলে নারীর পাশে দাঁড়ানো, তাদেরকে সমর্থন জানানোর কোনো বিকল্প নাই। প্রধান উপদেষ্টা বলেন, পতিত স্বৈরাচারী সরকার দেশকে অস্থিতিশীল করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে। এই অবস্থায় জনগণকে যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকার আহ্বান জানান তিনি। পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে যাচ্ছে। আমাদেরকে এখন ততটাই সতর্ক থাকতে হবে যেমনটা আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে আছি। নারী ও শিশুদের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সজাগ থাকুন। নিপীড়নের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলুন। একে অন্যের পাশে দাঁড়ান। একটি সুন্দর শান্তিপূর্ণ সমাজ গড়তে সরকারকে সহযোগিতা করুন। নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করা সরকারের অন্যতম লক্ষ্য মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, সর্বশক্তি নিয়োগ করে তা বাস্তবায়ন করা হবে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।
দেশে নারী হেনস্থার পেছনে উগ্রবাদী গোষ্ঠীর মদদ থাকতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জঙ্গিবাদ আর যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের কঠোর হওয়ার আহ্বান জানান তিনি। এদিকে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেছেন, মব জাস্টিস এবং নারী নির্যাতন বন্ধ করতে না পারলে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হবে না। আন্তর্জাতিক নারী দিবসে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি বের করে মহিলা দল। কাকরাইল মোড় হয়ে পুনরায় বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় র্যালিটি। এর আগে আয়োজিত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, মব জাস্টিস এবং নারী নির্যাতন বন্ধ করতে না পারলে যে আকাঙ্ক্ষা নিয়ে মানুষ গণ অভ্যুত্থান করেছে তা পূরণ হবে না। সমাজের যে অস্থিতিশীলতা, সমাজে এই যে মব জাস্টিস, সমাজে এই যে নারী ধর্ষণ, নারী অপহরণ, এটা যদি বন্ধ করতে না পারেন তাহলে আমাদের বাংলাদেশের যে জনগণ যে স্বপ্ন নিয়ে এই বাংলাদেশকে আবার মুক্ত করেছে সেই স্বপ্নটা আমাদের পূরণ হবে। দিবসটি উপলক্ষে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে বিএনপি। এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বহির্বিশ্বে বাংলাদেশকে অতি রক্ষণশীল দেশ হিসেবে পরিচিত করতে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে উগ্রবাদী গোষ্ঠীর মদদে নারী হেনস্থার ঘটনা ঘটতে পারে। সামাজিক অবক্ষয়ের মাধ্যমে কেন আজ নারীদের মর্যাদা ও নিরাপত্তা ক্ষুণ্ণ করা হচ্ছে? এই অসভ্যতা ও সহিংসতার পেছনে কোনো উগ্র গোষ্ঠীর উস্কানি বা মদত থাকতে পারে, যারা দেশকে অস্থিতিশীল করে ফায়দা লোটার অপচেষ্টা করছে এবং যাদের লক্ষ্য বাংলাদেশকে একটি অতি রক্ষণশীল রাষ্ট্রে বানানো, যেন নারীরা নিজ দেশে অধিকারহীন হয়ে পড়েন। এদিকে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 19তম কারাবন্দী দিবসের আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, নতুন দল গঠন করে হুমকি ধামকি দিলে বিএনপি চুপ করে বসে থাকবে না। আমাদেরকে নানান শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে। কেউ ধর্মের ট্যাবলেট বেচছে, কেউ খেলাফতের ট্যাবলেট বেচছে, নানান ট্যাবলেট দিয়ে মানুষের মনকে, ধর্মপ্রিয় মানুষের মনকে ঘুরানোর জন্য চেষ্টা করছে। হিজবুত তাহরীরের প্রকাশ্যে মিছিলের ঘটনায় উদ্বেগ জানিয়ে বিএনপি নেতারা বলেন, বিশুদ্ধ সংগঠন কিভাবে মিছিল করে তা সরকারকে গুরুত্বের সাথে দেখতে হবে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক নারী দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সরাসরি যাচ্ছি সেখানে। আপনারা অবশ্যই বুঝতে পারেন যে নারী ও শিশু মন্ত্রণালয় প্রতিষ্ঠা এবং পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের নারী শিক্ষার উন্নয়নের জন্য অবৈতনিক নারী শিক্ষা করে গিয়েছিলেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত। এগুলো শুধু উল্লেখ করার জন্য বড় বড় আমাদের বিভিন্ন কর্মসূচির উল্লেখ, বাট সমাজের বিভিন্ন স্তরে আপনারা লক্ষ্য করবেন বিএনপি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের নারী, শিশু এবং যুব সমাজের উন্নয়নের জন্য যে সমস্ত প্রাতিষ্ঠানিক সাংবিধানিক পদক্ষেপ নিয়েছিলেন তার মধ্যে দিয়ে জাতি অনেক দূর এগিয়ে গিয়েছে। আমি এই ভোর দুপুরবেলা আপনাদের আর বিরক্তির উদ্রেক করতে চাই না, হতেও চাই না। এবং মিডিয়ার বন্ধুগণ, আপনারা যে এতক্ষণ কষ্ট করে আমাদের বক্তব্য ধারণ করার জন্য, শোনার জন্য এই দুপুরে কষ্ট করছেন, সেজন্য আপনাদের ধন্যবাদ জানাই। আমি প্রথমেই কাউকে তেমন ভূমিকা দেই নাই, কাউকে অ্যাড্রেস করি নাই, সেজন্য আমি দুঃখিত। আমি চেষ্টা করেছি যাতে এই অনুষ্ঠানটার কলেবরটা আরও সংক্ষিপ্ত করা যায়। আজকের এই দিনে আমি নারী দিবসের এই কর্মসূচির ভিতরে থেকেই কথা বলতে চাই। অন্যান্য রাজনৈতিক বিষয়গুলো যদি আমি এখানে গুরুত্ব সহকারে আনি, তাহলে নারী দিবসের, এই আন্তর্জাতিক নারী দিবসের এবং আমাদের নারীদের যে গণ অভ্যুত্থানের ভূমিকা, এই সকল কিছুকে একটু গুরুত্ব কম দেয়া হবে। সেজন্য আমি অন্যান্য রাজনৈতিক বিষয়গুলোতে আজকে যাব না। শুধু একটি বিষয় এখানে উল্লেখ করতে চাই, বর্তমানে বাংলাদেশে নারী এবং শিশুদের প্রতি সহিংসতা, নিপীড়ন যে পরিমাণে বৃদ্ধি পাচ্ছে সেটা অনেক উদ্বেগজনক। আন্তর্জাতিক নারী দিবসে ছাত্রদল আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। সম্প্রতি ঘটে যাওয়া নারী হেনস্থায় জড়িতদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সকালে রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে নারী দিবসের আলোচনা সভায় তিনি বলেন, ধর্মকে ব্যবহার করে একটি শ্রেণী নারীদের হেনস্থার চেষ্টা করছে। ধর্ম এ ধরনের কাজ সমর্থন করে না। নারী হয়রানিতে সম্পৃক্তদের সরকার কোনো ছাড় দেবে না বলেও জানান তিনি।
সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণের ঘটনায় সম্পৃক্তদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলেও এ সময় জানান তিনি। অনুষ্ঠানে সারা দেশে এলজিইডির বিভিন্ন প্রকল্পের মাধ্যমে স্বাবলম্বী নারীদের অবদানের প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়, দেওয়া হয় পুরস্কার ও সম্মাননা। সাম্প্রতিক সময়ে আমরা লক্ষ্য করছি আইনশৃঙ্খলার যে পরিস্থিতি, তার কারণে বিভিন্ন মহল বিভিন্ন ধরনের সুযোগ নেওয়ার চেষ্টা করছে এবং অনেকেই ধর্মকে ব্যবহার করে, ধর্মের আবেগকে ব্যবহার করে নানাভাবে নারীদেরকে নিচু করে দেখানোর এবং হ্যারাসমেন্ট করার মতো ঘটনা ইতিপূর্বে ঘটেছে। যারা এই ধরনের কার্যক্রমের সাথে যুক্ত হয়েছে কিংবা হচ্ছে, তাদেরকে আমরা সতর্ক করে দিতে চাই, সরকার এক্ষেত্রে কোনো প্রকার ছাড় দেবে না এবং কোনো প্রকার ষড়যন্ত্র কিংবা চেষ্টা যে কোনো মহল থেকে হলে সেটাকে কঠোর হস্তে দমন করা হবে। রাজধানীর বনশ্রীতে গুলি করে স্বর্ণালংকার ও অর্থ লুটের ঘটনায় 6 জনকে গ্রেফতার করেছে মহানগর পুলিশ। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে অভিযান চলছে বলে ব্রিফিংয়ে জানিয়েছেন কমিশনার সাজ্জাদ আলী। ঈদ মৌসুমে শপিং মলে নিয়োজিত নিরাপত্তা কর্মীদের মধ্যে একজনকে গ্রেফতারের ক্ষমতা দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারের কার্যালয়ে ব্রিফিংয়ে কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানালেন, জড়িতদের গ্রেফতারের পাশাপাশি উদ্ধার করা হয়েছে স্বর্ণালংকার বিক্রির টাকা, ডাকাতিতে ব্যবহৃত পিস্তল ও মোটরসাইকেল। 7 জন জড়িত ছিল, তার মধ্যে আমরা 6 জনকে গ্রেফতার করতে সক্ষম হই। স্বর্ণ, বিক্রিত স্বর্ণের মূল্যবান 2,44,000 টাকা এবং একটি ব্যবহৃত মোটরসাইকেল, 2টি মোটরসাইকেল ব্যবহার হয়, তার মধ্যে একটি মোটরসাইকেলও আমরা উদ্ধার করি। মব জাস্টিসের সুযোগ নিয়ে বিভিন্ন স্থানে তল্লাশি ও লুটপাটের ঘটনা ঘটছে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া আর কারো অভিযান কিংবা তল্লাশির সুযোগ নেই বলে জানালেন কমিশনার। উল্লেখ করেন, শপিং মলগুলোতে নিরাপত্তা বাড়াতে বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। যে কোনো জায়গায় অভিযান পরিচালনার দায়িত্বপ্রাপ্ত হচ্ছেন এই ল ইনফোর্সিং এজেন্সি। আমি সকলকে অনুরোধ করব যে কোনোভাবেই কোনো বাড়িতে, কোনো অফিসে ক্যাশ টাকা আছে, স্বর্ণ আছে, ভ্যালুয়েবলস আছে, এইটা খবর পাওয়ার পরে কোনোভাবেই কোনো ব্যক্তির এই অধিকার নেই ওইখানে যে অভিযান চালিয়ে সেই বাসা বা সেই অফিস তছনছ করা। আমরা এই ব্যাপারে কঠিনভাবে শক্ত এবং 2-3টি ঘটনা যেটি ঘটছে, আমি কঠিন মামলা নিয়েছি, কঠিন মামলা, আইনের সর্বোচ্চ ধারা প্রয়োগ করে তাদের বিরুদ্ধে আমি মামলা নিয়েছি। ব্রিফিংয়ে রাজধানীতে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির মিছিলের প্রসঙ্গ উঠলে কমিশনার জানান, সংঘর্ষের ঘটনায় 22 জনকে গ্রেফতার করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আগের তুলনায় সন্তোষজনক বলেও মন্তব্য করেন সাজ্জাদ আলী। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। রমজানে বিশুদ্ধ পানির তীব্র সংকটে পড়েছেন রাজধানীর মিরপুরের পীরের বাগ এর কয়েক হাজার বাসিন্দা। ওয়াসার সরবরাহ লাইনে পানি নেই গত 5 দিন ধরে। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় ফের সরবরাহ সচল করতে অন্তত 20 দিন লাগতে পারে বলে জানিয়েছেন ওয়াসা শ্রমিকরা। এই অবস্থায় চলতেছি আমরা, একটা তখন এই অবস্থা পানির। মিরপুরের শেওড়াপাড়ায় টানা 5 দিন ওয়াসার পানি সরবরাহ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার বাসিন্দা। খাবার পানির অভাবে বিভিন্ন বাসায় বন্ধ রয়েছে রান্নার কাজ। হোটেল থেকে খাবার কিনে চলছে রোজাদারদের সাহরি ও ইফতার। এছাড়া টুকটাক কাজের পাশাপাশি শৌচাগারে ব্যবহার করা হচ্ছে বোতলজাত পানি। কয়েকদিন ধরে এমন অবস্থা চলায় ওয়াসার ওপর ক্ষোভ ঝাড়লেন ভুক্তভোগীরা। গোসল করার পানি নেই এবং আমাকে ধোয়া বচার পানি নেই, বাথরুমে যাওয়ার মতো পানি নেই। আমরা পানি কিনে এনে ব্যবহার করতেছি। 1 সপ্তাহের ভিতরে এই পানি কোথায় গায়েব হয়ে গেল? এই পীরের বাগের এই যে বোম্বাই গলি, তারপরে যে একতা গলি, এই সমস্ত গলি সমস্ত পানি নাই। এখন গোসল করতে না, ঠিক মতো খাইতে না, বাচ্চা কাচ্চার আগামুতি করাইতারি না, আমরা অনেক বিপদের মাঝে আছি। কোনো রেসপন্সিবল কোনো অথরিটি নাই যে তাদেরকে আমরা জানাবো বা করবো। কেউ কোনো ফোন করলে কোনো রেসপন্ড করে না, ঠিক করে না। একটা অরাজকের মতো অবস্থা হয়েছে এটা। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় গত 5 দিন ধরে পাম্প মেরামতের কাজ করছে ওয়াসা। মাটির 180 ফুট গভীর থেকে পানি তুলতে চলছে খনন কাজ, যা সরবরাহ করতে আরও 20 দিন লাগতে পারে বলে জানালেন শ্রমিকরা। আমাদের কাজ শেষ পর্যায়ে আর 20 দিন লাগতে পারে। কয় ফিট পানি, মানে কি সংস্কারটা? আমরা এনে বোর্ডিং করছি আপনার 980 ফিট। আগেরগুলো আপনার মনে হয় 800 থেকে 850 ছিল।
এদিকে রাস্তা মেরামত করতে গিয়ে পানির পাইপ কেটে ফেলায় শেওড়াপাড়ার ইকবাল রোডের বাসিন্দারাও আছেন পানি সংকটে। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কথা বলছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। সরাসরি যাচ্ছি সেখানে। পারি না, কিন্তু এই আন্দোলনটা জুলাই আন্দোলনের মতোই এতই বড় একটা আন্দোলন, কারণ আমার রন্ধ্রে রন্ধ্রে এটা ঘটে যাচ্ছে। শ্বশুর করছে বউকে, ভাইয়ের বউ করছে শালিকে, বউয়ের হাজবেন্ড করছে শালিকে। এই সমস্ত জায়গা সমাজের সামনে আসতে দেরি হয় এবং এগুলো বিচারের আলো পায় না, এগুলো লুকিয়ে যায়। এখন আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, 3টা মন্ত্রণালয় এবং কমিউনিটি সহ আমরা ঢাকা থেকে শুরু করে 130টি ক্যাম্প করতে যাচ্ছি। যে ক্যাম্পের ভেতরে আমার থাকবে, সমাজ কল্যাণ মিনিস্ট্রি থাকবে, মক্কা থাকবে, অভিভাবক থাকবে এবং আমাদের জুলাই বাচ্চারা থাকবে। এবং আমরা এই ক্যাম্পটাকে ধরে আমরা সেই এলাকাটাকে একটা নজরদারিত্বের ভেতরে আনবো। সেখানে আপনাদের সাহায্য লাগবে, আমাদের সর্বশক্তি দিয়ে এই কি বলবো আমি, ব্যাধি, অসুস্থতা, এই অসুস্থ সমাজকে আমাদেরকে সুস্থ করতে হবে সর্বশক্তি দিয়ে। এবং এই কমিউনিটি নজরদারিত্বের মধ্যে দিয়ে আমরা মনে করি যে আমাদের হোমও ভালো কাজ করতে পারবে, যেভাবে করছে তারা তথ্য সমৃদ্ধ হবে এবং আমরা কমিউনিটিকেও আশ্রয়ের জায়গা একটা তৈরি করে দিতে পারবো। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কথা বলছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। প্রথমবারের মতো তিস্তা মহাপরিকল্পনার সমীক্ষা চূড়ান্ত করতে উত্তরের 5 জেলায় হতে যাচ্ছে গণশুনানি। এতে নানা শ্রেণী পেশার মানুষ ছাড়াও অংশ নেবেন তিস্তাপাড়ের বাসিন্দারা। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। 9 ফেব্রুয়ারি তিস্তা নদী রক্ষায় করণীয় গণশুনানিতে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান স্পষ্ট জানিয়েছিলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে একমাত্র তিস্তা অববাহিকার বাসিন্দাদের চাওয়া পাওয়ার উপর এবং সেটি অবশ্যই 2025 সালের মধ্যে চূড়ান্ত করতে হবে। কি থাকবে কি থাকবে না এইটা শুনবার জন্য পানি উন্নয়ন বোর্ড চায়নার ওই পাওয়ার চায়না কোম্পানিকে নিয়ে আপনাদের কাছে আসবে, শুনে দ্বিতীয় কথাটা হচ্ছে আমার পরিকল্পনাটা 2025-এর ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করতে হবে। ঠিক 1 মাস পর তিস্তা মহাপরিকল্পনার সমীক্ষা চূড়ান্ত করতে প্রথমবারের মতো তিস্তা অববাহিকার 5 জেলায় হতে যাচ্ছে গণশুনানি। 9 মার্চ গাইবান্ধা থেকে শুরু হবে এই শুনানি, যেখানে পাওয়ার চায়না তিস্তা নিয়ে করা সমীক্ষা তুলে ধরবে, যাতে সরাসরি মত দ্বিমত প্রকাশ করবেন তিস্তাপাড়ের বাসিন্দারা ছাড়াও তিস্তা নিয়ে কাজ করছে এমন ব্যক্তি প্রতিষ্ঠান। পানি উন্নয়ন বোর্ড বলছে নদীপাড়ের বসবাসকারীদের ভাবনা গুরুত্ব পাবে মহাপরিকল্পনায়, কি থাকবে কি থাকবে না। জনগণ যে মতামত দেবে এই মতামতগুলো আমরা পাওয়ার চায়নাকে তো সেদিনও নেবে, আমরা এরপরে রিটেন আকারে দিব, দেওয়ার পর যাতে এইগুলো ওদের স্টাডির ভিতরে ইনক্লুড হয়। অন্তর্বর্তী সরকারের এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন অধিকার কর্মীরা। প্রত্যাশা, ভূরাজনৈতিক দ্বৈরথ কাটিয়ে অন্তর্বর্তী সরকারের হাত ধরেই আলোর মুখ দেখুক তিস্তা মহাপরিকল্পনা। পাওয়ার চায়না পানি উন্নয়ন নতুন সফর করতেছে, এই সফরের মধ্য দিয়ে একটি গতি পাবে এবং একটি নতুন আশা সঞ্চারিত হবে। আমাদের দাবি এই অন্তর্বর্তী সরকারের আমলেই প্রথম ফেজের এই প্রকল্পের শুভ উদ্বোধন আমরা দেখতে চাই। ভারতের একতরফা পানি আগ্রাসনে চরম হুমকিতে পড়েছে তিস্তা অববাহিকার 2 কোটি মানুষের জীবন জীবিকা। এমন পরিস্থিতি থেকে বাঁচতে দীর্ঘ সময় ধরে তিস্তাপাড়ের বাসিন্দারা আন্দোলন গড়ে তোলেন মহাপরিকল্পনা বাস্তবায়নের। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। বাংলাদেশি নাগরিক, ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকার বাসিন্দা, অথচ ব্যবহার করেন ভারতীয় মোবাইল কোম্পানির সিম কার্ড। দেশীয় মোবাইল কোম্পানির নেটওয়ার্ক না থাকায় সীমান্তবর্তী গ্রামগুলোতে অবাধে ব্যবহার হচ্ছে এসব সিম। এতে রাজস্ব হারাচ্ছে সরকার, বাড়ছে চোরাচালান সহ নানা অপরাধ। সচেতন মহল বলছে এই 2 দেশের অপরাধী চক্র এই সিমের মাধ্যমে যোগাযোগ রক্ষা করে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিজেপি ও জেলা প্রশাসনের। হৃদয় পালের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। সীমান্তবর্তী অঞ্চলের বাজারগুলোতে স্মার্টফোন নিয়ে প্রতিদিন তরুণদের আড্ডা বেশ জমজমাট। তবে তাদের মোবাইলে নেই দেশীয় ফোন কোম্পানির কোনো সিম কার্ড। ব্যবহার করছেন ভারতীয় এয়ারটেল, জিও, ভোডাফোন, রিলায়েন্স, এয়ারসেল, টেলিনর সহ দেশটির বিভিন্ন কোম্পানির ইন্টারনেট।
ভারতীয় সিমের অবাধ ব্যবহারে ব্রাহ্মণবাড়িয়ার কসবা, আখাউড়া ও বিজয়নগরের সীমান্তবর্তী গ্রামগুলোতে দুদেশের চোরাকারবারি ও পাচারকারীরা মোবাইলে নিয়মিত যোগাযোগ রক্ষা করে। এতে সীমান্ত অঞ্চলে বাড়ছে অপরাধ প্রবণতা। অন্য কারোর সাথে যোগাযোগ করতে পারে না, যার কারণে আমরা বিদেশি সিম চালাইতে হয়, ইন্ডিয়ান সিম। বাংলাদেশি সিম পাইতাম, নেট ক্লিয়ার পাইতাম, তাহলে ভারতের সিম আমরা ব্যবহার করতে হয় না। তবে সচেতন নাগরিকরা বিষয়টিকে রাষ্ট্রের জন্য অত্যন্ত স্পর্শকাতর উল্লেখ করে এ ব্যাপারে দ্রুত সরকারি হস্তক্ষেপ কামনা করেন। যদি কোনো অপরাধ সংঘটিত হয় তখন আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ওইসব অপরাধীকে ট্রেস করতে পারে না, যেহেতু বাংলাদেশের কোনো নেটওয়ার্ক ওইখানে সক্রিয় নয়। বিজিবি ও জেলা প্রশাসন বলছে বিষয়টি নিয়ে দেশীয় মোবাইল অপারেটর কোম্পানিগুলোর সঙ্গে কথা বলে পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সীমান্তে অপরাধ দমনে তৎপরতা বাড়ানো হবে। বিভিন্ন নেটওয়ার্ক যারা আছে তাদেরকে আমরা বলেছি যে এদিককার নেটওয়ার্কটা ইমপ্রুভ করার জন্য, যেন আমাদের পার্শ্ববর্তী এই ধরনের ইনসিডেন্ট না হয় ভবিষ্যতে। আমরা বিষয়ে বিটিএসের সাথে কথা বলে এবং কনসার্ন যে মিনিস্ট্রি আছে তাদের সাথে কথা বলে একটা কি পদক্ষেপ নেওয়া যায় সেই বিষয়ে আলোচনা করবো আর কি। স্থানীয়দের তথ্যমতে সীমান্তবর্তী কসবা, আখাউড়া ও বিজয়নগরে ৭৩ কিলোমিটার অংশে অর্ধলক্ষাধিক ভারতীয় মোবাইল সিম ব্যবহার হচ্ছে। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। প্রযুক্তি আধুনিকতায় সমাজ এগিয়ে গেলেও নানা অজুহাতে নারীকে হেনস্থা এবং সহিংসতার ঘটনা থামানো যাচ্ছে না। সেই সঙ্গে প্রতিনিয়তই নিরাপত্তা ঝুঁকির সম্মুখীন হচ্ছেন দেশের নারী। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। এ সময় দেশে ঘটে যাওয়া ধর্ষণ, নিপীড়নের ঘটনায় উদ্বেগ জানিয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা। আলোচনা সভা শেষে প্রতিবাদী র্যালি করেন ৬৭টি নারী সংগঠনের কর্মীরা। এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। রবীন্দ্রনাথের গানে মুক্তির কথা বলা হলেও নারীদের ক্ষেত্রে সেই আকাশ যেন বরাবরই অন্ধকারাচ্ছন্ন। প্রযুক্তি আধুনিকতায় সমাজ এগিয়ে গেলেও নারীর প্রতি বৈষম্য, নিপীড়ন, নির্যাতন যেন কোনোভাবেই থামানো যাচ্ছে না। শনিবার সকালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সামাজিক প্রতিরোধ কমিটির আয়োজিত আলোচনা সভায় নারী ও মানবাধিকার কর্মীদের কথায় উঠে এলো নারীর প্রতি সহিংসতার এসব গল্প। নারীকে হেনস্থা করা এবং নারীর প্রতি সহিংসতার ঘটনা নিয়মে পরিণত হয়েছে বলে উল্লেখ করে পদক্ষেপ গ্রহণ এবং সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা। প্রতিরোধ করি, ভয় না পাই, নিজেকে সেলফ সেন্সরশিপের মধ্যে আমরা যেন না রাখি, জোর আওয়াজ তুলি। বাল্যবিবাহের মতো অভিশাপ থেকে নারী সমাজকে মুক্ত করতে হবে। আমার কিশোরী কন্যাদেরকে এই দুষ্ট চক্রের হাত থেকে উদ্ধার করতে হবে। এর আগে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, পাঠ করা হয় ঘোষণাপত্র। এ সময় ঘোষণাপত্রের দাবি ও বক্তব্যের সঙ্গে একত্রতা জানান অনুষ্ঠানে আসা ৬৭টি সংগঠনের নারীরা। আলোচনা সভা শেষে আয়োজন করা হয় প্রতিবাদী র্যালির। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া র্যালিটি শেষ হয় জাতীয় প্রেস ক্লাবে গিয়ে। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। চাহিদা বাড়ায় এখনও বাড়তি দামে বিক্রি হচ্ছে লেবু, শসা ও বেগুন। ২০০ টাকা ছুঁই ছুঁই ঢ্যাঁড়সের কেজি। রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের সপ্তাহ ব্যবধানে সব ধরনের চালের দাম বেড়েছে ১ থেকে ২ টাকা। স্বস্তির খবর নেই ফলের বাজারেও। শীতে পর্যাপ্ত সরবরাহ থাকায় সবজির বাজারে ক্রেতা স্বস্তি মিলে। তবে মৌসুম শেষ ও রমজানে চাহিদা বেড়ে যাওয়ায় সেই স্বস্তি আর নেই। শনিবার রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট ঘুরে দেখা গেল গরমের সবজি ঢেঁড়স বিক্রি হচ্ছে ১৬০ থেকে ২০০ টাকা কেজিতে। এদিকে বেগুন ১০০ টাকা ও লেবুর হালি ৮০ টাকা। রোজার আগে যে শসা বিক্রি হয়েছে ৪০ টাকায়, এখন তা দ্বিগুণ হয়ে গেছে। তবে দাম কমে যাবে জানাচ্ছেন বিক্রেতারা। বরবটি কিনলাম ১২০ টাকা করে কেজি, নিলে নেন, না নিলে না নেন, নিরুপায় হয়ে নিতিস। এটা ধরেন ৭০ থেকে ৮০ টাকা হয়তো তাও মানুষ কিনতে পারতো, বাট ১৬০ টাকা তো অস্বাভাবিক দাম। প্রত্যেকটা সবজির দাম এরকম। লেবু বর্তমানে লেবু কম, অনেক কম। ভেন্ডি মানে নতুন ভেন্ডি তো, আপনার একটা ভেন্ডি আছে জ্যাম্পে আসে, দাম বেশি, আর কামাবাত আসে দাম কম। এদিকে সপ্তাহ ব্যবধানে সব ধরনের চালের দাম কেজিতে ১ থেকে ২ টাকা বেড়েছে। সবচেয়ে বেশি ৪ থেকে ৫ টাকা বেড়েছে মিনিকেটের দাম। বরাবরের মতোই কর্পোরেট গ্রুপ আর মিলারদের দুষছেন খুচরা বিক্রেতারা। আমি লয়ে গেছি, আরেকজন লয়ে যায়, এই একই অবস্থা। হয়তো নামের পড়তা না হইলে আমি একটু মোড়া রাখামো। ৩টা লোকই বাজারটা এখন পুরো একদম তাদের দখলে, তারা ইচ্ছা মতন দাম বাড়ায়। এই মিনিকেটটা ১৫ দিন আগে ছিল ৭০ থেকে ৭২ টাকা,
আমরা খুচরা 75 বেচতাম, এই একই মিনিকেট এখন তারা 85 টাকা রেট দিছে। ক্রেতার অস্বস্তি বাড়াচ্ছে দেশি বিদেশি সব ধরনের ফলে। 300 টাকার নিচে মিলছে না আমদানি করা ফল, যদিও সামান্য লাভে বিক্রি করছেন বলে দাবি বিক্রেতাদের। আঙুরটা আছে 450, বেদানা আছে 420 টাকা, নাশপাতি হলো 300, সবুজ ফলের দামটা একটু বাড়ছে, হলো 400 টাকা কেজি। গরিব মানুষেরা এই ক্ষেত্রে আমি যেটা দেখছি বর্তমানে অন্যান্য মানুষরা না খেয়েই থাকে। এদিকে রমজানে তরমুজের চাহিদা বাড়ায় বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজিতে। দাম সহনীয় করতে সরকারকে জোরালো পদক্ষেপ নেওয়ার দাবি ক্রেতাদের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ভোক্তার পাশে দাঁড়াতে রমজান জুড়ে বাজার মূল্যের চেয়ে কম দামে বোতলজাত সয়াবিন তেল, চিনি, গুঁড়ো দুধ সহ 19টি নিত্যপণ্য বিক্রি করছে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী সিটি গ্রুপ। নির্বিঘ্নে বিশেষ মূল্যে পণ্য পেয়ে খুশি ক্রেতারা। সিটি গ্রুপ বলছে, তাদের ভ্রাম্যমাণ ট্রাক থেকে পণ্য কিনতে এসে কেউ যেন খালি হাতে ফিরে না যান, সেদিকে নজর রেখেই সাজানো হয়েছে বিক্রি কার্যক্রম। শনিবার সকাল থেকে রাজধানীর মৌচাক এলাকায় সিটি গ্রুপের ভ্রাম্যমাণ ট্রাক থেকে এভাবেই পণ্য কিনতে দেখা যায় ভোক্তাদের, যেখানে তেলচিনি, ডাল, ছোলা, গুঁড়ো দুধ সহ 19 রকম ভোগ্যপণ্য কিনতে পারছেন তারা। কোনো রকম ঝামেলা ছাড়াই বাজার মূল্যের চেয়ে কমে এসব পণ্য কিনতে পেরে খুশির কথা জানান ক্রেতারা। বাজারে 120 টাকা করে কেজি, এখানে 117 করে পেয়েছি, এজন্য 2 কেজি আমি চিনি কিনেছি। বাজারে যাইতে একটু সময়ের অভাব, অফিসে চলে যাইতেছি, যাইতে পাইলাম, সামনে কিনলাম। সব কিছু একটু কম, চিনিও কম, ছোলাও কম, মুসুরির ডালও কম, একটু কম দামে পাওয়া গেল, এই জন্য কিনলাম। সিটি গ্রুপের মতো অন্যান্য প্রতিষ্ঠানও যেন এভাবে বিশেষ মূল্যে তাদের উৎপাদিত পণ্য ভোক্তার কাছে পৌঁছে দেয়, সেই দাবিও জানান অনেকে। আরো কোনো কোম্পানি এভাবে এগিয়ে আসে তাহলে আমাদের অনেকটাই সুবিধা হবে। লাইনে দাঁড়ালে তো আমরা পারি না উঠাইতে। হ্যাঁ, ওই থেকে না কোম্পানির মাল থেকে নেই আমরা। না, বিটি নেই, আমরা এখনই আসলাম, এখনই নিয়ে নিলাম। ভোক্তারা যেন চাহিদা মতো পণ্য কিনতে পারেন সেদিকে খেয়াল রাখা হচ্ছে বলে জানান সিটি গ্রুপের বিক্রয় প্রতিনিধি। আমাদের এখানে একটা ব্যাপক সাড়া পড়ছে, এমআরপি রেট থেকে অনেক কম দামে প্রোডাক্ট বিক্রি করতেছে। যেমন হচ্ছে ফুল ক্রিম 500 গ্রাম, এটা প্রায় 50 টাকা কমে বিক্রি করতেছি। 19টা প্রোডাক্ট থেকে যে সমস্ত প্রোডাক্টগুলো তাদের পছন্দ মতে, যেমন হচ্ছে কমন প্রোডাক্ট, তেল, চিনি, যা কাস্টমার চাচ্ছে ওই মোতাবেক আমরা প্রোডাক্টগুলা কাস্টমারকে দিচ্ছি। প্রত্যেকে যেন প্রোডাক্ট পাই, ওই ব্যাপারে আমরা আন্তরিকতার সাথে কাজ করতেছি। রমজানের শুরু থেকে রাজধানীর 15টি স্থানে ট্রাকে করে এই বিক্রি কার্যক্রম চালাচ্ছে সিটি গ্রুপ, যা চলছে প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। রাঙামাটির ফলের হাট সমতা ঘাট। ভাসমান এই হাটে বিক্রি হয় পাহাড়ে উৎপাদিত সব ধরনের ফল। তবে রমজান ঘিরে ফলের দাম বাড়তি, এতে বাগানীরা খুশি হলেও নাখোশ ব্যবসায়ীরা। পাহাড়ি গ্রাম থেকে ভোরে একের পর এক যন্ত্রচালিত নৌকা এসে ভিড়ে রাঙামাটির সমতা ঘাটে। এসব নৌকা বোঝাই করে আনা হয়েছে আনারস, বেল, কলা, তরমুজ সহ নানা ফল। পছন্দের ফল কিনতে এক নৌকা থেকে অন্য নৌকায় ছুটেন ব্যবসায়ীরা। আকার ও রঙের উপর নির্ভর করে হাঁকা হয় দাম। বাজার ঘুরে দেখা যায় আকার ভেদে প্রতি পিস আনারস 5 থেকে 25, বেল 15 থেকে 30, তরমুজ 150 থেকে 250 এবং কলার ছড়া 200 থেকে 350 টাকা দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীদের অভিযোগ, রমজানকে ঘিরে বাড়ানো হয়েছে দাম। তবে বাগানীদের দাবি, বর্তমান দরের থেকে কমে বিক্রি করলে তাদের লাভ হয় না। ব্যবসায়ীরা তো আমার মূল্যে 12 টাকা 15 টাকায় ভাবতো আমার তো লস হয়ে যাবে। রোজার আগে আসেন 15 টাকা, যে মাল আসেন 15 টাকা, মাল কিনতে আসি 25 টাকা 26 টাকা। তরমুজের বাজার তো অনেক গরম, এখন এই দামে কিনে নিয়ে আমরা বিক্রি করতে পারতেছি না। পাহাড়ে উৎপাদিত ফল কেমিক্যাল মুক্ত, এই কারণে দিন দিন এই হাট প্রসারিত হচ্ছে। পাহাড় থেকে যে আদিবাসীরা পণ্য নিয়ে আসে, এরা এখানে এসে শান্তিতে ওনাদের পণ্যগুলো বিক্রি করতে পারে। ব্যবসায়ী সমিতির তথ্য মতে প্রতি সপ্তাহের বুধ ও শনিবার বসে সমতা ঘাটের হাট। প্রতি হাটে প্রায় 4 কোটি টাকার ফল বিক্রি হয়। সময় সংবাদ, রাঙামাটি। ঈদ কেনাকাটার খবর। রমজানের প্রথম সপ্তাহেই রাজধানীর বিপণী বিতান ও শপিং মলগুলোতে বাড়ছে ক্রেতার ভিড়। এবার ভালো বেচা বিক্রির আশা ব্যবসায়ীদের। এদিকে দেশি সহ বিদেশি পোশাকের দামও বেশি চাওয়া হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের।
রাজধানীর নিউ মার্কেট এলাকা ঘুরে রিপোর্ট করেছেন MS আরেফিন। পড়াশোনা, সংসার সামলে সন্তান ও মাকে সঙ্গে নিয়ে রাজধানীর এয়ারপোর্ট থেকে নিউ মার্কেটে এসেছেন মিম আক্তার। রোজার প্রথম সপ্তাহেই ঈদের কেনাকাটা করতে আসার কারণ জানালেন নিজেই। আগেভাগে কেনাকাটা করলে মানে দামগুলো একটু লিমিটের মধ্যে থাকে, তাছাড়া ভিড় কম হয় এই জন্য। মিমের মতো অনেকেই এসেছেন সাপ্তাহিক ছুটির দিনে প্রয়োজনীয় কেনাকাটা সারতে, আর তাতেই চাপ বেড়েছে রাজধানীর বিপণী বিতান ও শপিং মলগুলোতে। কম দামের আশায় আগেভাগে এলেও অভিজ্ঞতা বলছে ভিন্ন কথা। গত কয়েক বছর ভারতীয় পোশাকের একক কাটতি থাকলেও এবার পাকিস্তানি পোশাকের চাহিদা বাড়ার কথা জানালেন বিক্রেতারা। তবে দাম বেশি চাওয়ার অভিযোগ ক্রেতাদের। সিল্ক, তারপরে কটন, এই টাইপের ড্রেসগুলো আর 2000 টাকার রেঞ্জের ওগুলো নিচ্ছে বেশি আর কি। এবার ইনশাল্লাহ বেচাকেনা ভালো গেছে, 7 দিন ভালো গেছে, আশা করি আরো ভালো যাবে। ভিড় বাড়ায় শঙ্কা বাড়ছে পকেটমার কিংবা ছিনতাইয়ের, তাই নিরাপত্তা ব্যবস্থা আরো বাড়ানোর দাবি ক্রেতা বিক্রেতার। 15 রমজানের পর বেচা বিক্রি আরো বাড়ার প্রত্যাশা ব্যবসায়ীদের। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। 3 সপ্তাহের ক্রিকেট উন্মাদনা শেষ হবার পথে। কাল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও ভারত। টুর্নামেন্ট জুড়ে সুবিধা পেয়েছে টিম ইন্ডিয়া। পুরো ক্রিকেট বিশ্ব এমন কথা বললেও তা উড়িয়ে দিলেন ভারতের ব্যাটিং কোচ সিতাংশু কোটাক। রোহিত শর্মারা দুবাইয়ের পিচ থেকেও বাড়তি সুবিধা পাচ্ছেন না বলেও দাবি করেছেন তিনি। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু কাল বিকাল 3টায়। আইসিসির ইতিহাসে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি একটা কালো অধ্যায় হয়ে থাকবে। যে টুর্নামেন্টে স্বাগতিক না হয়েও সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে ভারত ক্রিকেট দল। শুরুতে মুখে কুলুপ এঁটে রাখলেও শেষ দিকে এসে এই আলোচনায় সরব টুর্নামেন্টে অংশ নেয়া কোচ, খেলোয়াড় থেকে শুরু করে সাবেক ক্রিকেটাররাও। টুর্নামেন্টে একমাত্র দল ভারত যারা এক হোটেলে ও এক ভেন্যুতে খেলেছে সবগুলো ম্যাচ, যদিও টিম ইন্ডিয়ার কোনো সদস্যই এই তত্ত্ব মানতে নারাজ। সংবাদ সম্মেলনে কদিন আগে এমন দাবি করেন হেড কোচ গৌতম গম্ভীর। এবার তার সঙ্গে সুর মেলালেন ব্যাটিং কোচও। আমি জানি না সবাই কিসের অ্যাডভান্টেজের কথা বলছেন। মানে শুরু থেকেই তো টুর্নামেন্ট এমনই ছিল, কিছুই বদলায়নি। আমরা ফাইনালে ওঠার পর সুবিধার কথা কেন আসছে? এটা একটা টুর্নামেন্ট এবং আমরা সূচি অনুযায়ী খেলছি। এখানে কোনো অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ ছিল না। আপনাকে শুধু ভালো ক্রিকেট খেলতে হবে। ফাইনালের আগে ফুরফুরে মেজাজে আছে টিম ইন্ডিয়া। দলে নেই কোনো ইনজুরি সমস্যা, নেই কোনো ভ্রমণ ক্লান্তি। চেনা উইকেটে খেলা হওয়ায় নিউজিল্যান্ডের চেয়ে কিছুটা আপার হ্যান্ডে থেকেই ফাইনালে নামবে রোহিত কোহলিরা। সাম্প্রতিক ফর্ম কিংবা গ্রুপ পর্বের লড়াই সবকিছুতেই এগিয়ে ভারত। পারে অন্য এক রেকর্ড থেকে। আইসিসি ইভেন্টের ফাইনালে কখনোই ভারতের বিপক্ষে হারেনি ব্ল্যাক ক্যাপস। 2000 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি এবং 2021 আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ। নিউজিল্যান্ড এই 2 শিরোপায় জিতেছে টিম ইন্ডিয়াকে হারিয়ে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নারীর প্রতি সহিংসতা নতুন বাংলাদেশের পথে অন্তরায়। নারী দিবসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বললেন, দেশ অস্থিতিশীল করতে বিপুল অর্থ বিনিয়োগ করছে পতিত স্বৈরাচারীরা। দেশে নারী হেনস্থার পেছনে মদত থাকতে পারে উগ্রবাদী গোষ্ঠীর দাবি বিএনপি নেতাদের। হয়রানিতে জড়িতদের ছাড় দেবেন না সরকার, হুঁশিয়ারি উপদেষ্টা আসিফের। এই ছিল দুপুরের সময়ে। সঙ্গে থাকুন সময়ের।